নায়ক একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা শুরু করেছি। প্রথম পর্ব যেটা ছিল আমাদের একেবারেই ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস, যেখানে আমরা ভয়েস চেঞ্জ এর একবারে গোড়ার কথাগুলো নিয়ে আলোচনা করেছি। ভয়েসকে বাংলায় বলে বাচ্য, বাচ্য পরিবর্তন কিভাবে করা যায়, কর্তৃবাচ্য কাকে বলে, কর্মবাচ্য কাকে বলে, এবং কেন কর্তৃবাচ্য একটা বাক্যকে নিয়ে আমরা উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে সেটা কর্তৃবাচ্য হচ্ছে, কিভাবে কর্মবাচ্য হচ্ছে। তারপরে আমরা ভয়েসে ঢুকেছি। আগে বাংলায় আলোচনাটা করে নেওয়ার পরে ইংরেজি আলোচনা করেছি। যারা ওই পর্বটা দেখতে পারোনি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওটার লিঙ্কটা, ওই ভিডিওটা তোমরা দেখে নেবে। তারপরে আমরা আমাদের এই সেকেন্ড যে পর্বটা করছি আমরা যেটা দেখো, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আমরা আজকে মূল আলোচনায় ঢুকবো। মূল আলোচনা বলতে আমরা যে টেন্স যেগুলো আছে, আমাদের 12টা টেন্স আছে। প্রেজেন্টের 4টে ভাগ, পাস্টে 4টে এবং ফিউচারে যে 4টে ভাগ আছে, ওই টেন্স অনুযায়ী আমরা আলোচনাগুলো একটু অন্যরকমভাবে করতে চাইছি। অন্যরকম বলতে কীরকম, যেমন ধরো সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। প্রেজেন্টের যে 4টে ভাগ আছে সেভাবে পরপর করবো না, অর্থাৎ প্রেজেন্টের যে 4টে ভাগ আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে প্রেজেন্টেরগুলো শেষ করার পরে পাস্টে ঢুকবো তা নয়। আমি আলোচনাটা একটু অন্যরকমভাবে করতে চাইছি। মানে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার, এই 3টে টেন্সকে নিয়ে আগে আলোচনা করি। মানে ওই 3টে টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করব সেগুলো প্রথমে আমি তোমাদের শেখাবো। ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, তার রুলটা কি, অ্যাক্টিভ ভয়েসে কী রুল আছে, প্যাসিভ ভয়েসে করতে গেলে কী করতে হবে, সেগুলো আমরা প্রথমে শিখে নেওয়ার চেষ্টা করি। তারপর আমরা সেকেন্ড যে ক্লাসটা, এর পরবর্তী যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা শিখব কন্টিনিউয়াসের যে জায়গাটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তারপরে ক্লাসে শিখব প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। অর্থাৎ ইনডেফিনাইটগুলো যেখানে আলোচনা করছি শুধু ইনডেফিনাইটের আলোচনাটাই করি। ঠিক আছে? তো আমরা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার, এই 3টে টেন্স নিয়ে আজকে আলোচনা করব। রুলসগুলো আগে বলি, তারপরে বলবো বেশ কয়েকটি সেন্টেন্স এক্সাম্পল দেবো তোমাদের, তারপরে সেগুলো কীভাবে করতে হয় সেই আলোচনাটা শুরু করব। তো আজকে আমরা সিম্পল প্রেজেন্টের যে রুল আছে, টেন্সের যে রুল, সেই রুলটা নিশ্চয়ই তোমরা জানো সবাই, যে প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট হয়। এটা টেন্স আলোচনা করার সময় তোমরা, টেন্স শেখার সময় তোমরা নিশ্চয়ই জেনেছো যে সাবজেক্টের পরে V1 বা ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। সিম্পল পাস্টের রুলটা হচ্ছে কি, সাবজেক্টের পরে V1 এর পরিবর্তে হয় কি V2, তারপর অবজেক্ট। আর সিম্পল ফিউচারের ক্ষেত্রে রুলটা হলো যে সাবজেক্টের পরে কি হয়, শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, তারপর V1 ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। এটা হচ্ছে মূল জায়গা। সাবজেক্ট V1 টু অবজেক্ট, সাবজেক্ট V2 অবজেক্ট। আর ফিউচারের ক্ষেত্রে হলো সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার, মানে সবগুলোই সিম্পল ফিউচার, সিম্পল, সবগুলোই ইনডেফিনিট টেন্সের কথাই বলছি আমরা। এবারে এই যে সেন্টেন্সগুলো আছে, মানে টেন্সগুলো আছে, এই টেন্সের ভয়েস চেঞ্জটা কীভাবে করতে হয় আমি একটা উদাহরণ দিয়ে সবগুলো বোঝানোর চেষ্টা করব। যেমন ধরো আমি একটা সেন্টেন্স যদি এইভাবে লিখি, সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা সেন্টেন্স লিখছি। সেন্টেন্সটা হলো, যেমন ধরো আমি হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার। এখানে সাবজেক্ট হচ্ছে হি, রাইটস হচ্ছে V1 এবং এ লেটার হচ্ছে অবজেক্ট। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা লিখেছি। তো এই কী করে বুঝলাম, V1 আছে, সাবজেক্টের পরে V1 তারপর অবজেক্ট, এটা যদি হয় তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হয় না, অবজেক্টকে আমরা সাবজেক্টের জায়গায় আনি, অর্থাৎ এ লেটার প্রথমে বসে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হলো, তারপরে কি হবে, এই সাবজেক্ট অনুযায়ী এখানে V1 যদি করি আমরা, তাহলে এই সাবজেক্টের পরে যেটা হয় সেটা হচ্ছে একটা বি ভার্বের ফর্ম বসাতে হবে। সেই বি ভার্বের ফর্মটা হলো কি, অ্যাম, ইজ, আর। অর্থাৎ এখানে V1 যদি থাকে, সাবজেক্টের পরে V1, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স যদি থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময়, এটা আমরা প্যাসিভ করছি, প্যাসিভ করার সময় এই সাবজেক্টের পরে বি ভার্বের যে ফর্মগুলো হবে সেগুলো হয় অ্যাম অথবা ইজ অথবা আর। অ্যাম হবে না, ইজ হবে না, আর হবে, সেটা ডিপেন্ড করছে কার উপরে, এই সাবজেক্টের উপরে। লেটার আছে তাহলে ইজ, 2 লেটার্স যদি থাকতো তাহলে নিশ্চয়ই আর হতো। আচ্ছা, তাই এ লেটার ইজ। এরপরে যেটা হবে ভার্বের থার্ড ফর্ম V3, সেটা হচ্ছে রাইটের থার্ড ফর্মে কী হয়, রাইটস, এই সরি রিটেন, ভুল বললাম, রিটেন। তাহলে V3 হলো রিটেন। এরপরে সাবজেক্টকেও আমরা আনবো, সেটা হচ্ছে বাই হিম,
হি থাকলে বাই হিম, আই থাকলে বাই মি, হি থাকলে বাই হিম, সি থাকলে বাই হার, এইভাবে আমরা দে থাকলে বাই দেম, এইভাবে পরিবর্তনগুলো করব। তাহলে জায়গাটা কি দাঁড়ালো, অবজেক্টকে আমরা সাবজেক্ট করছি, এই লেটার ছিল শেষের দিকে, আমরা প্রথমে শুরুতেই সাবজেক্টের জায়গা বসালাম, তারপরে করেছি বি ভার্বের একটা ফর্ম অ্যামিজার, তারপরে করেছি ভার্বের থার্ড ফর্ম রাইট রোড রিটেন হলো, আর সাবজেক্টকে আমরা অবজেক্টের জায়গায় নিয়ে গেছি, সেটা হচ্ছে বাই হিম। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা উদাহরণ দিলাম। সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েস ছিল, সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসটা কীভাবে হয় সেটা আমরা দেখলাম, বুঝতে পেরেছো? এরপরে আমরা ঠিক এই ভার্বটাকে যদি চেঞ্জ করে দিই, অর্থাৎ V1 এর জায়গায় যদি V2 করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল, এটা V1টা হয়ে গেল V2। তাহলে এটা কি টেন্স হলো, সিম্পল পাস্ট। সিম্পল প্রেজেন্ট ছিল, সেটা সিম্পল পাস্ট করে দিলাম, তাহলে হি রোট এ লেটার, সিম্পল পাস্ট। এটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো কীভাবে না, শুধুমাত্র এটুকু জানলেই হবে যে অবজেক্টকে সাবজেক্ট করছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব, হিটা বাই হিম হবে, সবই ঠিক আছে, শুধু পাল্টাবে কোন জায়গায় সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে, চেঞ্জটা কোন জায়গায় হচ্ছে সেটা দেখতে হবে। বাকি পুরো স্ট্রাকচার কিন্তু একই থাকছে, আর কোনো পরিবর্তন কিচ্ছু হবে না, শুধুমাত্র বি ভার্বের যে ফর্মটা আছে এটাই শুধু পাল্টে যাবে। এখানে কি হবে, অ্যামিজারের পরিবর্তে হবে ওয়াজ অথবা ওয়ার, কারণ এটা V2 আছে। খেয়াল রাখতে হবে যে V1 থাকলে হবে অ্যাম, ইজ, আর এর মধ্যে একটা, যেটা আমরা একটু আগে করলাম, আর V2 যেহেতু আছে এখানে, তাই আমরা কি করব, ওয়াজ অথবা ওয়ার। ব্যাস, এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। V1 থাকলে অ্যামিজার, আর V2 থাকলে ওয়াজ ওয়ার। তাহলে V2 আছে, তাহলে আমরা ওয়াজ ওয়ারের মধ্যে একটা করব। এবার ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা করবো সেটা ডিপেন্ড করছে আবার এই সাবজেক্টের উপরে, এটার উপর নির্ভর করছে। এটা যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ওয়াজ, আর প্লুরাল যদি থাকে তাহলে ওয়ার, আর লেটার আছে তাহলে ওয়াজ। তাহলে কি দাঁড়ালো, এ লেটার ওয়াজ রিটেন বাই হিম। তাহলে আমরা আজকে মোট তিনটে টেন্স নিয়ে আলোচনা করবো, একটা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, আর একটা সিম্পল ফিউচার। তো সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টের উদাহরণ আমি একটা সেন্টেন্সের মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম, এবং ডিফারেন্সটা কি সেটা তোমাদের আগে মাথায় রাখতে হবে, পার্থক্যটা কোন জায়গায় হচ্ছে। সবই একই থাকবে, শুধু ভার্বের যে জায়গাটা সেটা যেহেতু টেন্সের ক্ষেত্রে পাল্টে যাচ্ছে, V1 এর জায়গায় V2 হচ্ছে, ঠিক একইভাবে প্যাসিভ ভয়েস করার সময় শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে বি ভার্বের ফর্মটাই খালি পাল্টাবে, আর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? আমি আর বেশি উদাহরণ বাড়াচ্ছি না, আমি আগে 3 নম্বর যে টেন্সটা আছে অর্থাৎ সিম্পল ফিউচার, তার একটা এক্সাম্পল দিয়ে দেবো, তারপরে আমরা বিস্তৃত উদাহরণে আসবো, আরও অনেক উদাহরণ করব। যত প্র্যাকটিস করবে তত ভালো ভয়েস চেঞ্জটা শিখতে পারবে। আমি আগে রুলটা বলে দিই। নেক্সট রুল হলো আমরা সিম্পল ফিউচারের রুল করব, সেটা হচ্ছে যেমন ধরো হি উইল ইনভাইট মি, সে আমাকে আমন্ত্রণ জানাবে, হি উইল ইনভাইট মি। এটা সিম্পল ফিউচারে কী করে লিখলাম, সাবজেক্টের পরে শ্যাল বা উইল করেছি, V1 করেছি এবং অবজেক্ট করেছি, তার মানে এটা সিম্পল ফিউচার। তো সিম্পল ফিউচারের ক্ষেত্রে আমরা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে সে একই রুল থাকছে, অর্থাৎ অবজেক্টকে আমরা সাবজেক্টের জায়গায় আনবো। এক্ষেত্রে যেহেতু প্রোনাউন আছে তাই এটা চেঞ্জ করতে হবে, যদি কোনো নাউন থাকতো তাহলে যেটা আছে সেটাই বসে যেত। মিকে সাবজেক্ট করলে হবে কি না আই, মিটা হয়ে গেল আই সাবজেক্ট। এবারে যেটা করতে হবে সেটা হলো যে এই সাবজেক্টের পরে যেহেতু শ্যাল অথবা উইল আছে, তাহলে এখানে প্যাসিভ ভয়েসের যখন আমরা সাবজেক্ট করছি, এই সাবজেক্টের পরে কি করব, শ্যাল বা উইলের সঙ্গে একটা বি যোগ করতে হবে, শ্যাল বি বা উইল বি। ক্লিয়ার? তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল থাকে, প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পরে কী হবে, শ্যাল বি বা উইল বি। তাহলে সাবজেক্টের পরে আমরা শ্যাল বি বা উইল বি করব। এখানে সাবজেক্টের পরে হি ছিল বলে উইল হয়েছিল, আইয়ের পরে তার উইল করব না, আইয়ের পরে শ্যাল, এবং তার সঙ্গে কি যোগ করতে হবে আমাদের, বি। তাহলে আই শ্যাল বি। এবারে যে ভার্বটা আছে, ভার্বের তো সবসময়ই বলেছি V3টা হবে, তাহলে ইনভাইটটা হবে ইনভাইটেড বাই হিম, হিটা হয়ে যাবে বাই হিম। তাহলে আই শ্যাল বি ইনভাইটেড বাই হিম। ক্লিয়ার? হি উইল ইনভাইট মি, আই শ্যাল বি ইনভাইটেড বাই হিম। এটা হচ্ছে সিম্পল ফিউচারের। তাহলে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার, এই তিনটে সেন্টেন্স আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা মিক্সড কতগুলো সেন্টেন্স দেবো, মানে অনেকগুলো উদাহরণ আমরা করব, এবং সেই সঙ্গে তোমাদের আরেকটা জিনিসও জানাবো যে আমরা কিন্তু একেবারে যে রুলগুলো বললাম, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার, এগুলো সবই আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলেছি। নেগেটিভের ক্ষেত্রে কী হয়, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী হয়, সেটাও একটু আলোচনা করে দেবো। সেটা হলো, আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি।
যেমন ধরো হি টিচেস আস ইংলিশ, হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদের ইংরেজি শেখান। তো হি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, টিচেস হচ্ছে ভার্ব, আর কি শেখান? ইংলিশ শেখান। কাকে শেখান? আমাদেরকে শেখান। দুটো অবজেক্ট আছে। দুটো অবজেক্ট যদি থাকে তাহলে কিন্তু আমাদের ভাবতে হবে যে কোন অবজেক্টকে আমরা সাবজেক্টের জায়গায় আনবো। আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনতে পারি, সেই ব্যাপারে আমাদের স্বাধীনতা রয়েছে। আমরা আজকেও সাবজেক্ট করতে পারি, ইংলিশকেও করতে পারি, ঠিক আছে। তার আগে তোমাদের একটা জিনিস বলে দিই যে এই যে দুটো অবজেক্ট আছে, দুটো অবজেক্টের দু রকমের নাম আছে। একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। যদিও ভয়েস চেঞ্জের সঙ্গে আমার সম্পর্ক নেই, তবু আমি তোমাদের জানিয়ে রাখি যে অবজেক্ট যদি দুটো থাকে তাহলে দু ধরনের অবজেক্ট সাধারণত থাকে, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। তো এই অবজেক্টকে আমরা তাহলে দুভাগে ভাগ করছি। ডাইরেক্ট অবজেক্ট কোনটা, ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা, সেটা আমাদের জানতে হবে। যদি ব্যক্তিবাচক হয় তাহলে সেটা ইনডাইরেক্ট, আর বস্তুবাচক যদি হয় তাহলে সেটা হচ্ছে ডাইরেক্ট। সে আমাকে একটি বই দিল, হি গেভ মি এ বুক, বস্তুবাচক হচ্ছে এ বুক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর আমাকে দিল সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, মিটা হচ্ছে ইনডাইরেক্ট। ঠিক আছে, কীভাবে আস্ট যেটা আছে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ইংলিশটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তাহলে বস্তুবাচক যদি হয় তাহলে ডাইরেক্ট, আর ব্যক্তিবাচক যদি হয় তাহলে সেটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে আস হচ্ছে ইনডাইরেক্ট আর ইংলিশ হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এবারে এই দুটো অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে যখন ব্যবহার হয় বা পেশাবে যেখানেই হোক না কেন, যখনই ব্যবহার হবে তখন আমাদের মাথায় রাখতে হবে যে কোন অবজেক্টকে আমরা সেন্টেন্সে প্রথমে ব্যবহার করব, কোনটা তারপরে ব্যবহার করব, মানে শেষের দিকে করব। মানে একটা সেন্টেন্সে যদি দুটো অবজেক্টই থাকে, একটা ব্যক্তিবাচক আছে আর বস্তুবাচকও আছে, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্টও আছে, ইনডাইরেক্ট অবজেক্টও রয়েছে। তো এরকম ক্ষেত্রে আমরা কোন অবজেক্টটাকে আগে লিখব? সেন্টেন্সটা দেখেই বুঝতে পারছো আমরা কি লিখেছি, হি টিচেস আস ইংলিশ, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্টটা আগে লিখেছি ব্যক্তিবাচক, তারপরে বস্তুবাচক বা ডাইরেক্ট অবজেক্টটাকে লিখেছি। আমরা কি এভাবে লিখতে পারতাম যে হি টিচেস ইংলিশ আস? নিশ্চয়ই নয়। তাহলে রুলটা হলো যে আমাদের ইনডাইরেক্ট অবজেক্টকে আগে লিখতে হয়, তারপরে ডাইরেক্ট অবজেক্টকে লিখতে হয়, এটাই নিয়ম। কিন্তু আমরা যদি ইচ্ছে করি যে ইংলিশটাকে আগে লিখবো আর আসটাকে পরে লিখবো, হ্যাঁ সেটাও করা যেতে পারে। সেটা করতে গেলে আমাদের একটা প্রিপোজিশনের সাহায্য নিতে হবে। অর্থাৎ সেন্টেন্সটা যদি এভাবে বলতাম যে হি টিচেস ইংলিশ টু আস, হি টিচেস ইংলিশ, তিনি ইংরেজি শেখান। কাদেরকে শেখান? টু আস, আমাদেরকে শেখান। অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টকে যদি আমি পরে লিখতে চাই তাহলে আমাদের একটা প্রিপোজিশন ব্যবহার করতে হচ্ছে, এক্ষেত্রে টু ব্যবহার করব। তো এই যে দুটো অবজেক্ট যদি থাকে তাহলে আমরা কি করব, যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনবো। আমরা ধরি ইংলিশকে যদি নিয়ে আসি তাহলে কী হবে, ইংলিশ তো চেঞ্জ হচ্ছে না, ইংলিশটা ইংলিশে বসে যাবে, ইংলিশ প্রথমে বসলো ইংলিশ। এরপরে V1 আছে না V2 আছে, ভার্বের সঙ্গে S/S যোগ আছে, মানে এটা V1ই থাকবে। V2 এর সঙ্গে কখনোই S/S যোগ হয় না, অর্থাৎ এটা দেখেই বুঝতে পারছি এটা V1 আছে। আচ্ছা, V1 যদি থাকে তাহলে আমাদের বি ভার্বের একটা ফর্ম বসাতে হবে অ্যাম ইজারের মধ্যে একটা। তাহলে এক্ষেত্রে ইংলিশ ইজ হয়ে গেল, অ্যাম ইজার, তার মধ্যে ইজটা হলো এখানে, অ্যাম তো হতে পারে না, এর পরে ছাড়া অন্য কোথাও অ্যাম হয় না। আর আটটা হয় কোথায়? প্লুরাল নাম্বার যদি হয়। তাহলে এটা ইংলিশ হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তা আমরা ইজ করলাম, ইংলিশ ইজ। এরপরে যেটা ভার্ব আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3টা করতে হবে, টট, TAUGHT, তো ইংলিশ ইজ টট। এরপরে যেটা আছে আস, যেটা এই আসটা কিন্তু আমরা পরে লিখছি, মানে ইংলিশ যে অবজেক্ট ছিল সেটা তো আমরা প্রথমেই লিখে দিয়েছি। তো ইংলিশ ইজ টট টু আস বাই হিম, অর্থাৎ এই অবজেক্ট কিন্তু আমরা পরে লিখছি বলে এরপরে আর অন্য কোনো অবজেক্ট নেই, সেই জন্য আমাদের টু আস লিখতে হলো, অর্থাৎ একটা প্রিপোজিশন যোগ করতে হয়েছে। ইংলিশ ইজ টট টু আস বাই হিম। কিন্তু যদি কেউ আজকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসে তাহলে কিন্তু সেই সমস্যাটা থাকবে না। ধরো আজকে আমরা যদি সাবজেক্ট করি তাহলে কী হবে, উই, আশের সাবজেক্ট উই হয়। উই এর পরে V1 আছে, মানে অ্যামিজারের মধ্যে একটা করব, অ্যামিজারের মধ্যে কোনটা? আর। উই সিঙ্গুলার নাম্বার নেই, প্লুরাল আছে, তাহলে আর হলো উই আর। এরপরে যেটা টিচ আছে, টিচের 3 নম্বর ফর্ম বা থার্ড ফর্ম হচ্ছে টট, যেটা একটু আগে করলাম। তাহলে উই আর টট ইংলিশ, উই আর টট ইংলিশ বাই হিম, হি আছে সাবজেক্ট, সেটা হিম হয়ে গেল। তো এখানে কোনো প্রিপোজিশন আমাকে ইউজ করতে হলো না, কিন্তু এখানে আমাকে টু আস ব্যবহার করতে হয়েছে। তাই উই আর টট ইংলিশ বাই হিম বা ইংলিশ ইজ টট টু আস বাই হিম। বোঝা গেল বিষয়টা কী বলতে চাইছি?
তাহলে ডাইরেক্ট অবজেক্টকে যদি আমরা প্রথমে লিখি, ইনডাইরেক্টকে পরে লিখি, তাহলে কিন্তু সেই ইনডাইরেক্ট অবজেক্টের আগে একটা টু যোগ করতে হবে। কিন্তু ডাইরেক্ট অবজেক্ট যদি আগে লিখি তাহলে কোনো সমস্যা নেই। উই আর টট ইংলিশ বাই হিম, কোনো প্রিপোজিশন আমাদের এই অবজেক্টের ক্ষেত্রে অন্তত ব্যবহার করতে হলো না। ঠিক আছে, দুটো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আশা করি। আমি আর একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো হি গেভ মি এ বুক, যেটা মুখে বলছিলাম একটু আগে। হি গেভ মি এ বুক, এটা সবাই নিশ্চয়ই বলতে পারবে। এবার হি হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এ বুক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে কি হবে, আমরা যদি এ বুককে প্রথমে আনতে চাই, এ বুক ওয়াজ, হ্যাঁ, এবারে বি ভার্বের ফর্ম হিসেবে কোনটা হবে, V2 আছে দেখো এখানে, গিভ, গেভ, গিভেন। তাহলে আমরা অ্যামিজারের মধ্যে না করে ওয়াজ ওয়ারের মধ্যে একটা কিছু করব। এ বুক ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম V3, সেটা হচ্ছে গিভেন। এ বুক ওয়াজ গিভেন, তারপরে মি শুধু না হয়ে হবে টু মি। এ বুক ওয়াজ গিভেন টু মি, একটা বই আমাকে দেওয়া হয়েছিল। এ বুক ওয়াজ গিভেন টু মি, কার দ্বারা, বাই হিম, তার দ্বারা। এ বুক ওয়াজ গিভেন টু মি বাই হিম, ক্লিয়ার? কিন্তু যদি আমরা মিকে সাবজেক্ট করতাম তাহলে কি হতো, মিকে সাবজেক্ট করলে হবে আই এর পরে ঠিক একইভাবে ওয়াজ ওয়ারের মধ্যে একটা করব, আই ওয়াজ গিভেন V3, ভার্বের থার্ড ফর্মটা গিভেন হয়। তো আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। আমরা এতক্ষণ ধরে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচারের একবারে বেসিক জায়গাগুলো শিখছিলাম, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করলাম। এবার নেগেটিভ করতে গেলে কী করতে হয় তার কয়েকটা উদাহরণ দিয়ে দিই। যেমন ধরো আমি আবার একটা সেন্টেন্স লিখছি এইভাবে যে হি ডিড নট হেল্প মি। হি ডিড নট হেল্প মি, সে আমাকে সাহায্য করেনি। ব্যাস, এই সেন্টেন্সটা কী টেন্সে আছে, এটা কিন্তু সিম্পল পাস্টে আছে। ডিড নট দেখেই বুঝতে পারছি, ডিড হচ্ছে সিম্পল পাস্টের ক্ষেত্রে হয় নেগেটিভ করার জন্য। এটাকে যদি অ্যাফার্মেটিভ হতো তাহলে কী হতো না, হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছিল। আর সে সাহায্য করেনি, হি ডিড নট হেল্প মি। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে করি তাহলে কী হবে, সাবজেক্ট হচ্ছে হি, ডিড নট হেল্প হচ্ছে ভার্ব, আর মি হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টকে আমরা সাবজেক্টের জায়গায় আনবো, মিকে সাবজেক্ট করলে হবে আই। এরপরে যেটা করতে হবে সেটা একটু আগেই যে কথাটা বলছিলাম যে সিম্পল পাস্টের ক্ষেত্রে আমাদের সাবজেক্টের পরে কি করতে হয়, বি ভার্বে একটা ফর্ম ইউজ করতে হয়। আর সেটা কি না, ওয়াজ অথবা ওয়্যার। এখানে কিন্তু ওয়াজ বা ওয়্যার শুধু না হয়ে তার সঙ্গে একটা নট যোগ হয়ে যাবে, অথবা ওয়াজ নট অথবা ওয়্যার নট। তাহলে ডিড নট যে কথাটা আছে এর পরিবর্তে আমরা কী লিখব, ওয়াজ নট অথবা ওয়্যার নট। সিঙ্গুলার নাম্বার আছে বলে আমরা ওয়াজ নট করলাম। তাহলে আই ওয়াজ নট, ব্যাপারটি ক্লিয়ার হলো। দ্য ডিড নট যদি থাকে তাহলে আমরা ওয়াজ নট অথবা ওয়্যার নট করব। তাহলে আই ওয়াজ নট, এরপরে কী হবে, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম V3, সেটা হচ্ছে হেল্পড। আই ওয়াজ নট হেল্পড বাই হিম। আই ওয়াজ নট হেল্পড বাই হিম। এক্ষেত্রে দেখো ডিড নট না থেকে যদি এটা ডু নট অথবা ডাজ নট থাকে, ডু নট থাকতে পারে, ডাজ নটও থাকতে পারে, আবার ডিড নটও থাকতে পারে। ডিড নটটাও দেখেই বুঝতে পারবো যে এটা পাস্ট, সিম্পল পাস্ট। তাহলে এখানে ওয়াজ নট করতে হবে অথবা ওয়্যার নট করতে হবে। আর যদি কিনা এখানে ডিড নট না থেকে ডু নট থাকে অথবা ডাজ নট থাকে, হি আছে সাবজেক্ট করেছি মানে আর ডু নট হবে না, সেক্ষেত্রে আমাকে ডাজ নট করতে হবে। আই যদি থাকতো তাহলে ডু নট হতো, হি আছে বলে ডাজ নট করতে হলো। ডু নট বা ডাজ নট যেটাই হোক না কেন, দুটোই কিন্তু আমাদের ব্যবহার হয় কিসে না, সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে। সিম্পল প্রেজেন্টের নেগেটিভ সেন্টেন্স করতে গেলে আমাদের সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট ইউজ করতে হয়, ক্লিয়ার? তো এটা যদি অ্যাফার্মেটিভে থাকতো তাহলে কী হতো, হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। আর সে সাহায্য করে না, হি ডাজ নট হেল্প মি। তো হি ডাজ নট হেল্প মি যেটা আছে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে আছে। তো এই সিম্পল প্রেজেন্টে যদি থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্স, এই প্যাসিভ ভয়েস করতে গেলে কী করতে হবে, একই নিয়ম, সাবজেক্টকে আমরা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে এলাম, মিটা আই হয়ে গেল। এবার ডাজ নটের জন্য আমাদের কিন্তু ওয়াজ নট হবে না, এখানে কি হবে, অ্যাম নট, ইজ নট অথবা আর নট। মানে অ্যাম ইজ আর বসবে ডু নট অথবা ডাজ নটের জন্য, আর ডিড নট হচ্ছে ওয়াজ। ডিড নট যদি থাকে তাহলে ওয়াজ নট অথবা ওয়্যার নট, ক্লিয়ার? তাহলে ডাজ নটের জন্য আমরা ডু নট, অ্যাম নট, ইজ নট বা আর নট। আইয়ের পরে অ্যাম নট হবে না, ইজ নট হবে না, আর নট হবে, বুঝতেই পারছি আমরা। আইয়ের পরে অ্যাম হয় তাহলে অ্যাম নট,
আই এম নট হেল্পড বাই হিম, আই এম নট হেল্পড বাই হিম। বুঝা গেল? তাহলে রুলটা মাথায় রাখো যে সাবজেক্টের পরে যদি ডু নট অথবা ডাজ নট থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট তারপরে আমাকে এম নট, ইজ নট অথবা আর নট করতে হবে এই ডু নট অথবা ডাজ নটের পরিবর্তে। এরপরে বাকি যা রুল আছে সেটা তো সব জায়গাতে একই, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, হেল্প ছিল হেল্পড হয়ে গেল, আর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এটা তো আমাদের জানা কথা, এটাও সব জায়গায় একই রকম। তাহলে আমরা শিখলাম যে নেগেটিভ সেন্টেন্সগুলো কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। নেগেটিভ সেন্টেন্স দু ধরনের কথা বললাম, যে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে কী হয় বা সিম্পল পাস্টের ক্ষেত্রে কী হয়। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট থাকে অ্যাক্টিভ ভয়েসে, আর প্যাসিভ ভয়েসে করার সময় ওই ডু নট বা ডাজ নটের পরিবর্তে এম নট, ইজ নট বা আর নট করতে হয়। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। আর সিম্পল পাস্টের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে থাকে কি সাবজেক্টের পরে ডিড নট, আর প্যাসিভ ভয়েসে করার সময় ওই ডিড নটের পরিবর্তে হবে ওয়াজ নট অথবা ওয়ার নট। হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স আমরা দুটো বললাম, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট, বাকি রইল সিম্পল ফিউচার। সিম্পল ফিউচারটা তো আরও সহজ। সিম্পল ফিউচারটার কথা একটু বলে নিই। সেটা হচ্ছে যে আমি এই সেন্টেন্সটাকেই বলি যে হি উইল নট হেল্প মি, হি উইল নট হেল্প মি, সে আমাকে সাহায্য করবে না। হি উইল নট হেল্প মি, সাবজেক্টের পরে কী আছে এখানে উইল নট, তারপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে হি উইল নট হেল্প মি এটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে না, মিকে আমরা সাবজেক্ট করব, আই হয়ে গেল। এরপরে উইল নট আছে যেটা, এর পরিবর্তে কী হয়, এর সঙ্গে যেটা যোগ করতে হবে শ্যাল নট অথবা উইল নট যেটা থাকছে সাবজেক্টের পরে প্যাসিভ ভয়েসে, এটার সঙ্গে একটা বি যোগ করতে হবে, উইল নট বি অথবা শ্যাল নট বি। হিয়ের পরে উইল নট হয়েছিল, আইয়ের পরে তো উইল নট হবে না, আইয়ের পরে কী হবে শ্যাল নট, অর্থাৎ যেটা আছে সেটাই লিখলাম, শ্যাল নট অথবা উইল নট। শুধু এইটুকু চেঞ্জ করতে হলে সাবজেক্টের জন্য যেটা করতে হয়, হিয়ের পরে উইল, আইয়ের পরে তো শ্যাল হয়, তাই শ্যাল নট করে দিলাম, একই জিনিস থাকলো, শুধু যোগ করতে হবে যেটা, সেটা একটু মাথায় রাখো, সেটা হচ্ছে বি, অর্থাৎ আই শ্যাল নট বি, এইটা মাথায় রাখতে হবে। তাহলে আই শ্যাল নট বি, এরপরে মূল ভার্বের যেটা থার্ড ফর্ম হেল্পড, সেটা তো করতেই হচ্ছে, আর বাই হিম, সাবজেক্টকে আমরা অবজেক্ট করে দিলাম বাই হিম। তাহলে আই শ্যাল নট বি হেল্পড বাই হিম। তাহলে এটা অনেকটা সহজ হয়ে গেল, শুধুমাত্র বি কথাটা মাথায় রাখতে হচ্ছে, এখানে যোগ করতে হচ্ছে, বাকি যা নিয়ম আছে তাই থাকবে। সাবজেক্টের পরে উইল নট, এখানে সাবজেক্টের পরে উইল নট অথবা শ্যাল নট, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম এবং তারপরে সাবজেক্টকে অবজেক্ট। ঠিক আছে? তাহলে আমরা তিনটে নেগেটিভ সেন্টেন্স দেখলাম, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচারের নেগেটিভ সেন্টেন্সগুলো কীভাবে করতে হয় সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে আমরা আরেকটা জিনিস বাকি রইল, সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যগুলোর ক্ষেত্রে এই তিনটে সেন্টেন্সের, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার, যেহেতু এই তিনটে সেন্টেন্সে আজকে আলোচনা করছি, এই তিনটে সেন্টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো কেমন হয় সেটা আগে একটা এক্সাম্পল দিই। যেমন ধরো ডু ইউ ড্রিঙ্ক অরেঞ্জ জুস? জিজ্ঞাসা চিহ্ন। ডু ইউ ড্রিঙ্ক অরেঞ্জ জুস? তুমি কি অরেঞ্জ জুস পান করো? এই যে সেন্টেন্সটা আছে এটা সাবজেক্ট কিন্তু আছে ইউ, ড্রিঙ্ক হচ্ছে ভার্ব, আর কি পান করো না অরেঞ্জ জুস, এটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তিনটি জিনিস আছে, কিন্তু তার আগে আছে কি না ডু। ডু দিয়ে বাক্যটা শুরু হয়েছে আর লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, নোট অফ ইন্টারগেশন। এটা দেখে বুঝতে পারছি এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আর এই ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে কীভাবে করবো আমরা না, ডু বা ডাজ দিয়ে যদি শুরু থাকে তাহলে আমাকে শুরু করতে হবে প্যাসিভ ভয়েসটা অ্যাম, ইজ অথবা আর দিয়ে। ঠিক আছে? আমি আবার রিপিট করছি, যদি কিনা কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয় ডু দিয়ে বা ডাজ দিয়ে, তাহলে প্যাসিভ ভয়েসটা সেই সমস্ত ক্ষেত্রে প্যাসিভ ভয়েসটা শুরু করব কি দিয়ে, অ্যাম, ইজ অথবা আর দিয়ে। ক্লিয়ার? এবারে অ্যাম করব না, ইজ করব না, আর করব, সেটা ডিপেন্ড করছে কার উপরে না, এটার পরে আমরা যে সাবজেক্ট যাকে আনবো, অর্থাৎ অ্যাম, ইজ, আরের পরে যে সাবজেক্ট হবে সেই সাবজেক্ট অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বটা হবে। এবং এই সাবজেক্টটা কোনটা না, অবজেক্ট যেটা আছে সেটাকে আমরা সাবজেক্ট করি। প্যাসিভ ভয়েসের অবজেক্টটা তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট তো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কী আছে? অরেঞ্জ জুস। তাহলে অরেঞ্জ জুসটা আমরা এখানটা লিখবো ORANGE, অরেঞ্জ, JUICE, অরেঞ্জ জুস। এটা অবজেক্ট ছিল, আমরা এখানে সাবজেক্ট করলাম ওটাকে। আর এই সাবজেক্টে অরেঞ্জ জুসের পরে কী হয় এবারে নিশ্চয়ই বুঝতে পারছো, অ্যাম না, ইজ না, আর কী হবে? অরেঞ্জ জুস আনকাউন্টেবল নাউন, গোনা যায় না, তাই আমরা
এর পরিবর্তে এর ঠিক পরে ইজ করি। তাহলে ইজ দিয়ে আমরা বাক্যটা শুরু করলাম। তাহলে ডু দিয়ে যদি শুরু থাকে বা ডাজ দিয়ে শুরু থাকে কোনো অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস করার সময় আমরা শুরু করব অ্যাম, ইজ অথবা আর দিয়ে। এবং সেই অ্যামিজারটা কোনটা, অ্যামিজারের মধ্যে কোনটা হবে সেটা ডিপেন্ড করছে কার উপরে, না অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে তার উপরে, কারণ ওটাকে আমরা সাবজেক্ট করব এখানে। তাহলে অবজেক্ট ছিল অরেঞ্জ জুস, অরেঞ্জ জুসের আগে ইজ হয়, তাহলে আমরা শুরু করলাম ইজ দিয়ে, ইজ অরেঞ্জ জুস। এরপরে কী হবে, ভার্বের থার্ড ফর্ম V3, V3 কী হচ্ছে ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তাহলে ইজ অরেঞ্জ জুস ড্রাঙ্ক। এরপরে যেটা করব সেটা হচ্ছে বাই ইউ, যেটা আছে ইউর পরিবর্তে ইউই হয়। তাহলে ইজ অরেঞ্জ জুস ড্রাঙ্ক বাই ইউ। ক্লিয়ার? মনে হচ্ছে আর একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি ডু দিয়ে যেমন একটা এক্সাম্পল দিলাম, এবারে ডাজ দিয়ে বলি, তাহলে আর একটু ব্যাপারটা সুবিধা হবে। ধরো ডাজ দিয়ে যদি বলি, ডাজ হি লার্ন জাপানিজ। ডাজ হি লার্ন জাপানিজ, সে কি জাপানি ভাষা শেখে? তো এইটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস, কারণ ডু বা ডাজ দিয়ে শুরু হলে অ্যাক্টিভ ভয়েসই হয়, প্যাসিভ ভয়েস হয় না। তাহলে একটা অ্যাক্টিভ ভয়েসটা শুরু হয়েছে কী দিয়ে, ডু অথবা ডাজ দিয়ে। এরপরে সাবজেক্ট হচ্ছে হি, লার্ন হচ্ছে ভার্ব, আর অবজেক্ট হচ্ছে জাপানিজ। তো ডু বা ডাজ দিয়ে শুরু হলে আমরা প্যাসিভ ভয়েসটা শুরু করব কী দিয়ে, একটু আগে বললাম, সেটা হচ্ছে অ্যাম, ইজ অথবা আর। এবং অ্যাম হবে না, ইজ হবে না, আর হবে, সেটা নির্ভর করছে এই সাবজেক্টের উপরে নয়, এই অবজেক্টের উপরে। কারণ অবজেক্টকেই তো আমরা এবার সাবজেক্ট করবো প্যাসিভ ভয়েসের। তাহলে জাপানিজের পরে কি হয়, অ্যাম না ইজ না আর? নিশ্চয়ই বুঝতে পারছো, জাপানিজ ইজ। তাহলে ইজ জাপানিজ, ইজ জাপানিজ লার্ন, যেটা আছে ভার্বের ফার্স্ট ফর্ম, এটাকে আমাদের কী করতে হবে, থার্ড ফর্ম, লার্নড, LEARNT। ইজ জাপানিজ লার্নড বাই হিম, হিটা হিম হয়ে গেল। তাহলে ইজ জাপানিজ লার্নড বাই হিম। ক্লিয়ার? তাহলে ডু অথবা ডাজ দিয়ে শুরু হলে আমরা প্যাসিভটা কীভাবে করবো সেটা শিখলাম। এবারে ডাজ দিয়ে না শুরু হয়ে যদি ডিড দিয়ে থাকতো তাহলেই বা কী হতো। ধরো ডিড দিয়ে একটা সেন্টেন্স হলো, ডিড হি কিল টু ডিয়ার। ডিড হি কিল টু ডিয়ার, ডিয়ারটা প্লুরাল ফর্মে ডিয়ারই হয়, ডিয়ার্স হয় না। তাহলে ডিড হি কিল টু ডিয়ার, সে কি দুটো হরিণ মেরেছিল? এখানে ডিড দিয়ে শুরু হয়েছে, তারপরে সাবজেক্ট, তারপরে V1, তারপর হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে যদি আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসি তাহলে টু ডিয়ারটা সাবজেক্টের জায়গায় বসে যাবে, কিন্তু তারও আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যামিজার অথবা ওয়াজের মধ্যে একটা। তো আমি বলেছিলাম ডু বা ডাজ দিয়ে যদি শুরু থাকে তাহলে অ্যামিজার হবে, আর ডিড দিয়ে যদি শুরু থাকে তাহলে কিন্তু অ্যামিজার হবে না, সেখানে হবে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে এবার ওয়াজ করবো না ওয়্যার করবো সেটা নির্ভর করছে এই অবজেক্টের উপরে, কারণ ওটাকে আমরা সাবজেক্ট করব। তাহলে টু ডিয়ার যেহেতু আছে প্লুরাল নাম্বার, তাহলে ওয়্যার টু ডিয়ার, ওয়্যার টু ডিয়ার, অবজেক্ট ছিল সাবজেক্ট হয়ে গেল। এরপরে যেটা ভার্ব আছে তার 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম করবো আমরা, কিল্ড বাই হিম। তাহলে ওয়্যার টু ডিয়ার কিল্ড বাই হিম। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম, যে ডিড দিয়ে যদি শুরু থাকে তাহলে আমরা শুরু করব প্যাসিভ ভয়েসটা শুরু করব ওয়াজ অথবা ওয়্যার দিয়ে, আর ডু অথবা ডাজ দিয়ে যদি শুরু থাকে তাহলে অ্যাম, ইজ, আর দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা এতক্ষণ ধরে 3টে সেন্টেন্স নিয়ে আলোচনা করছিলাম, মানে 3টে টেন্স নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার। এবং এই 3টে টেন্সেরই আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং শেষে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে? এবারে আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেবো, তারপর আমরা আজকের আলোচনা শেষ করব। এখানে দেখো আমরা 3টে সেন্টেন্স লিখেছি, 3 ধরনের সেন্টেন্স আছে, মানে 3টে টেন্সে আছে। একটা হচ্ছে হি ওর এ ব্লু শার্ট, হি ডাজ নট লাইক আইসক্রিম, হার আঙ্কেল উইল লুক আফটার হার। ভার্বগুলো দেখেই বুঝতে পারছি যে কোনটা কোন টেন্সে রয়েছে। প্রথমে যেটা আছে হি ওর এ ব্লু শার্ট, এখানে সাবজেক্ট হচ্ছে হি, ওর হচ্ছে ভার্ব এবং ভার্বের সেকেন্ড ফর্ম, ফার্স্ট ফর্মটা হচ্ছে ওয়্যার, ওর, ওর্ন।
ওর হচ্ছে সেকেন্ড ফর্ম, এবং থার্ড এই অবজেক্ট হচ্ছে এখানে আ ব্লু শার্ট। তাহলে এটাকে আমরা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কী হবে, অবজেক্টকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো অবশ্যই, অর্থাৎ এ ব্লু শার্ট, ব্লু শার্ট। এরপরে যেটা আছে V2 থাকার জন্য ওয়াজ অথবা ওয়্যার, এক্ষেত্রে ওয়াজ হলো এ ব্লু শার্ট ওয়াজ। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওর্ন, ওয়্যারের ওরের থার্ড ফর্মটা হচ্ছে ওর্ন V3। এরপরে সাবজেক্ট আছে হিম, এই হি আছে সেটা বাই হিম হয়ে যাবে। তাহলে এ ব্লু শার্ট ওয়াজ ওর্ন বাই হিম, বোঝা গেল বিষয়টা, যে V2 থাকার জন্য আমাদের এখানে ওয়াজ ওয়ারের মধ্যে একটা করতে হলো, আর বাকি রুল তো একই রকম, অর্থাৎ V2 আছে সেটা V3 করতে হবে, V1 থাকলেও 3 আর 2 থাকলেও 3। আর অবজেক্টকে সাবজেক্টের জায়গায় না, সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যাওয়া, আর তো কোনো পরিবর্তনের কিছু নেই। এরপরের যে সেন্টেন্সটা লিখেছি হি ডাজ নট লাইক আইসক্রিম, এক্ষেত্রে অবজেক্ট হচ্ছে সাবজেক্ট হচ্ছে সি, ভার্ব হচ্ছে ডাজ নট লাইক, আর আইসক্রিমটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনবো, তাহলে প্রথমে বসে যাবে আইসক্রিম। আইসক্রিম ডাজ নট থাকার জন্য কী হবে, অ্যাম নট, ইজ নট, আর নট। আইসক্রিমের পরে কী হয়, ইজ নট। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাইকড বাই সি আছে যেটা, সেটা হার হয়ে যাবে। তাহলে আইসক্রিম ইজ নট লাইকড বাই হার। আর লাস্ট সেন্টেন্স যেটা লিখেছি হার আঙ্কেল উইল লুক আফটার হার, এটা কী হবে, সাবজেক্টকে আমরা হারকে সাবজেক্ট করলে সি হয়ে যাবে। সাবজেক্ট ছিল এখানে হার আঙ্কেল, ভার্ব ছিল হচ্ছে উইল লুক আফটার, আর অবজেক্ট ছিল হার। হারকে আমরা সাবজেক্ট করলাম সি হলো। এরপরে ভার্ব ছিল উইল, উইল থাকলে কী হবে, উইল বি অথবা শ্যাল বি। তো সি এর পরেও সেই উইলই হয়, তাহলে আমরা উইল বি করে দেবো, উইলের সঙ্গে একটা বি যোগ করলে হয়ে গেল, তাহলে সি উইল বি। এবারে ভার্ব যেটি ছিল লুক আফটার, সেটা হবে কি লুকড আফটার, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা V3 হয়ে গেল, লুক আফটার সেটা হলো লুকড আফটার। তাহলে শি উইল বি লুকড আফটার বাই হার আঙ্কেল, বাই হার আঙ্কেল। ক্লিয়ার, শি উইল বি লুকড আফটার বাই হার আঙ্কেল। আমরা তাহলে আজকে তিনটে টেন্স নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, একটা সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার। এবং এই তিনটে টেন্সেরই আমরা তিন ধরনের বাক্য নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। তার রুলগুলো নিয়ে আলোচনা করেছি। এবারে আমি আজকের আমাদের ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দেব, সেখানে তোমরা ক্লিক করলে পাবে আমার এই একটা এক্সারসাইজ নাম্বার 1, এবং সেই এক্সারসাইজ নাম্বার 1-এ 40টা কোশ্চেন দেওয়া আছে। সেই কোশ্চেনগুলো করে তোমরা আমাকে ওই ডেসক্রিপশন বক্সে আনসার, কমেন্ট বক্সে লিখতে পারো যে আনসারগুলো কী হবে। আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সেই পর্যন্ত গুড বাই, ভালো থেকো সবাই।